বাংলাদেশের মাত্র 20% ট্যারিফ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশ এবং পাকিস্তান তারা এক হোক, আরও কাছাকাছি আসুক। এসসিও মিটিংয়ে তিনি যাবেন বলে চূড়ান্ত বৈঠক হয়েছে, চূড়ান্ত একেবারে সিদ্ধান্ত হয়েছে। তারপরেই ইশাক দার বিদেশমন্ত্রী তিনি পৌঁছে গেছেন বাংলাদেশে। বাংলাদেশ কত বড় নির্লজ্জ দেশ, তাদের একেবারে গণতন্ত্র নেই। ইউনুস সিন্ডিকেট তারা পাকিস্তান মডেলকে ধার করার চেষ্টা করছে, এটা একেবারে বাস্তবে পরিণত হলো। এবং 30 লক্ষ মানুষের মৃত্যু, গণধর্ষণ, বুদ্ধিজীবীদের মেরে ফেলা, সমস্ত কিছু ভুলে গিয়ে তারা পাকিস্তানকে নিজেদের বাবা বলে মেনে নিয়ে ভারতে অরাজকর পরিস্থিতি তৈরি করা যায়। এবং সেই অরাজকর পরিস্থিতি তৈরি হলেই অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং যেটা চাইছে আমেরিকা। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আমরা এমন এমন তথ্য তুলে ধরার চেষ্টা করি যে তথ্যগুলো রীতিমতো আশ্চর্যজনক নয়, শুধু যে তথ্য আপনাদের ভাবাতে বাধ্য করবে। ঠিক সেই তথ্যভিত্তিক আলোচনায় আজ আমি যে বক্তব্য দিয়ে শুরু করব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। কি সেই বক্তব্য? ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। কেন আমি এই কথাটা বলছি যে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, রাশিয়া, আমেরিকা, এই সমস্ত দেশগুলোর নাম, আমি যে নামগুলো বললাম, এই সমস্ত দেশগুলোকে নিয়ে আজকের আলোচনা। এবং এই সমস্ত দেশগুলো কিভাবে ইনভলভ, কেন এই দেশগুলোকে নিয়ে আলোচনায় আমি এই কথাটা বললাম যে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, সেটা বোঝাবো। তার আগে আমি যে কথাটা বলতে চাইবো, মেরা ভারত মহান, এই বিষয়টা যেমন ভারতবর্ষ প্রমাণ করে দিয়েছে। নরেন্দ্র মোদী পরিষ্কার করে কোনোভাবে মাথা নত না করে গোটা ভারতবর্ষকে যে স্বদেশী আন্দোলনে ডাক দিয়েছে, এই সমস্ত বিষয়গুলোর কারণ একটাই, ভারত মাথা নত করতে জানে না, মাথা নত করবে না। এবং এই জায়গায় ভারতের বর্তমান পরিস্থিতি কী, সেই সব নিয়ে আলোচনা করব। এবং আমি বলবো যে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা কেন। আমি প্রাথমিকভাবে এই আলোচনার শুরুতে যেটা বলতে চাইবো যে ভারতবর্ষের আপগ্রোয়িং যে ইকোনমিক স্ট্যাটিক্স বা ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সম্বন্ধে আমেরিকা খুব ভালো করে বুঝতে পেরেছে। এবং আমেরিকা বুঝতে পেরেছে, সেই জন্যই আমেরিকা একেবারে ব্লুপ্রিন্ট করে নিয়েছে যে ভারতকে কীভাবে কোণঠাসা করার চেষ্টা করবে, এবং প্ল্যান এ, প্ল্যান বি, এই সমস্ত কিছু করার চেষ্টা করছে বলে কিন্তু বিশেষজ্ঞ মহলের মত। এবং প্ল্যান এ কি? রাশিয়ার থেকে তেল কেনার জন্য ইউক্রেনের যুদ্ধে রাশিয়া সাপোর্ট পাচ্ছে, এই ধরনের একটা আজগুবি গল্প চাপিয়ে ভারতের মার্কেটকে নষ্ট করার জন্য 50% ট্যারিফ চাপিয়ে দিলেন। 25% ট্যারিফ প্রথমে চাপালেন, এবং 25% ট্যারিফ একেবারে ফাইন হিসাবে চাপালেন বা জরিমানা হিসাবে চাপালেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে 50% ট্যারিফ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই 50% ট্যারিফ কিন্তু ভারত মেনে নিয়েছে, এবং ভারত কিন্তু কোনোভাবে মাথা নত করেনি। এবং তার থেকে বরং স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। এবং এই জায়গায় দাঁড়িয়ে কেন তিনি করছেন, আমি এই আলোচনায় বারবার করে বলেছিলাম, ভারতের অর্থনীতি মূল টার্গেট, আদারওয়াইজ কিচ্ছু নয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নয়, কোনোভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ভারতের থেকে তেল কেনা নয়। সেই তেল তো চীনও কিনছে, চীনকে কেন টার্গেট করতে পারছে না, এই সমস্ত আলোচনা আমি এর আগে করে ফেলেছি। এই জন্য আমি বারবার করে বলছিলাম, রাশিয়া, ভারত, চীন একজোট হলে আমেরিকার কিন্তু হাঁটু কাঁপতে শুরু করবে। সেই বক্তব্য আমি বারবার করে পেশ করেছি, এবং তার প্রমাণ আমি আজকে দিচ্ছি এবং দেব। কি সেই প্রমাণ? আমেরিকা যখনই টের পেল যে ভারত এসসিও বা এই যে নরেন্দ্র মোদী সেখানে সাপোর্ট করবেন, সেখানে যাবেন, এবং 20টি দেশের নেতা, সেখানে রাশিয়া থাকবে, আমেরিকার চিরশত্রু দেশ এক প্রকার, রাশিয়ার উপস্থিতিতে সেই বৈঠক হবে, ভারত থাকবে সেই বৈঠকে, তিনি মেনে নিতে পারছিলেন না। এবং সেই জন্যেই তিনি দ্রুত কী করলেন, পোক করতে লাগলেন। কাকে? রীতিমতো তথ্য এসে পৌঁছচ্ছে, তিনি একেবারে গোয়েন্দাদের মাধ্যম দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানকে আরও কাছে জুড়তে চেষ্টা করলেন। ট্যারিফের মাধ্যম দিয়ে আমরা দেখেছিলাম ভারতের ক্ষেত্রে যেখানে 25% ট্যারিফ, বাংলাদেশের মাত্র 20% ট্যারিফ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন বা বোঝানোর চেষ্টা করেছিলেন যে বাংলাদেশ এবং পাকিস্তান তারা এক হোক, আরও কাছাকাছি আসুক। এবং ঠিক সেই জন্যই আমরা দেখলাম পাকিস্তানের বিদেশমন্ত্রী এইবার তাড়াতাড়ি কাছাকাছি আসার চেষ্টা করলো বাংলাদেশের, এবং বাংলাদেশের কাছে এসে ইশাক দার তিনি বৈঠক করলেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যে রাজনীতির একেবারে চূড়ান্ত পর্যায়ের মন্ত্রী, দেশের অন্য কোনো দেশে গিয়েছেন, এবং অন্য কোনো দেশে গিয়ে এনসিপি, বিএনপি, জামাত, এইসব নেতাদের সঙ্গে, এইসব দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এটা তো সরকারি মন্ত্রী, তিনি তো সরকারের লোক, তিনি কেন এসে রাজনীতির মধ্যে ঢুকবেন? এবং এই যে রাজনীতিকরণ, এইটার বেশ খুব পরিষ্কার, ভারতের সঙ্গে শত্রুতা করো। এবং এই ক্ষেত্রে আমাকে বলতে হবে কি সেই ব্লুপ্রিন্ট, ইতিমধ্যে সেই ব্লুপ্রিন্ট গোয়েন্দারা হাতে পেয়ে গিয়েছেন, এবং সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী খুব ভয়ানক তথ্য আমি দিতে চলেছি আজকে।
কী সেই তথ্য এবং আমি কেন বললাম ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা, সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। আমি পরিষ্কার করে একেবারে বলতে চাইবো যে এর আগে ভারতবর্ষের উপর পাকিস্তান কাশ্মীরের দিক থেকে টার্গেট করেছিল, তারা একেবারে চূড়ান্ত অসফল। পাঞ্জাবের দিকে টার্গেট করে চূড়ান্ত অসফল, কর্ণাটককে টার্গেট করে চূড়ান্ত অসফল। এবং এই সব জায়গাগুলোতে রীতিমতো হামলা করার চেষ্টা, বা যখন কাশ্মীরের হামলার পর যখন অপারেশন সিঁদুর হলো, তারপর পাল্টা সংঘাতে যখন জড়িয়ে পড়লো, কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় তারা টার্গেট করেছিল, সমস্ত কিছু একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের মিসাইল থেকে শুরু করে ড্রোন হামলা সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও সেটা যুদ্ধবিরতিতে রয়েছে এই পরিস্থিতিতে, কিন্তু এই যে অ্যাটাক যেটা পাকিস্তান করেছিল, টার্গেট ছিল ভারতের একেবারে অর্থনীতিকে টার্গেট করা হচ্ছিল। এবং এই অর্থনীতিকে টার্গেট করার পিছনে একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আমেরিকার হাত রয়েছে বলে কিন্তু গোয়েন্দারা মনে করছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি আর একটা বিষয় বলবো, যখন পাকিস্তান চেষ্টা করলো যে কাশ্মীরের রিজিয়নটাকে ক্ষতি করার, তারা পারলো না। এইবার যখন পাকিস্তান চীনের সঙ্গে ছিল, পাকিস্তান যেহেতু বরাবর শত্রু দেশ, তখন চীন এবং লাদাখ রিজিয়নটা তারা টার্গেট করেছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা ঘুরে গিয়েছে, খেলা কিছুটা ঘুরে গিয়েছে। চীন কি করলো? চীন যখন দেখতে পাচ্ছে যে আমেরিকার সঙ্গে একেবারে কাছে চলে আসছে পাকিস্তান, এটা কিন্তু সহ্য হলো না চীনের। চীন সঙ্গে সঙ্গে শিফট করলো ভারতের দিকে। ভারত আমেরিকার সঙ্গে যখন সংঘাত চলছে, চীনের ট্যারিফ সংঘাত এই বছর একেবারে শুরুর দিকে, তখন কিন্তু ভারতের কাছে হাত বাড়িয়েছিল, ভারতের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছিল বেজিং। সেই সময় ভারত সাড়া দেয়নি, কারণ ভারত বেঈমান নয়। এবং এরপর আমরা দেখেছি বর্তমানে সেই ভারত কিন্তু সাড়া দিয়েছে। বেজিংয়ের থেকে একেবারে বিদেশমন্ত্রী এসেছিলেন, তারা বৈঠক করেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে, ওয়াং ই তিনি এসেছিলেন, এবং তারপর এসসিও মিটিংয়ে তিনি যাবেন বলে চূড়ান্ত বৈঠক হয়েছে, চূড়ান্ত একেবারে সিদ্ধান্ত হয়েছে। তারপর পরেই ইশাক দার বিদেশমন্ত্রী তিনি পৌঁছে গেছেন বাংলাদেশে। এবং যে ছকটা এর মধ্যে রয়েছে, যে যখন পাকিস্তান দেখছে কোনোভাবে এই কাশ্মীর রিজিয়নটাকে ধ্বংস করা যাচ্ছে না, তখন চীনের যে রিজিয়নটা অর্থাৎ লাদাখ বা নর্থ ইস্ট, সেই রিজিয়নটাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ চীনের সঙ্গে ভারত এই মুহূর্তে মিলে গিয়েছে। তাহলে বাকি থাকলো কোন সাইডটা? সমস্যা সৃষ্টি করা যায় বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে। সেই জন্য তড়িঘড়ি বাংলাদেশের সঙ্গে হাত মেলাতে শুরু করলো। এবং বাংলাদেশ কত বড় নির্লজ্জ দেশ আমি বলতে বাধ্য হচ্ছি, যে এর আগে আমরা বারবার করে বলেছি তাদের একেবারে গণতন্ত্র নেই, ইউনুস সিন্ডিকেট তারা পাকিস্তান মডেলকে ধার করার চেষ্টা করছে, এটা একেবারে বাস্তবে পরিণত হলো। এবং 1971 সালের এই মর্মান্তিক স্মৃতি, 30 লক্ষ মানুষের মৃত্যু, গণধর্ষণ, বুদ্ধিজীবীদের মেরে ফেলা, সমস্ত কিছু ভুলে গিয়ে তারা পাকিস্তানকে নিজেদের বাবা বলে মেনে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য নয়, শুধু ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একেবারে চিকেন স্নেক থেকে শুরু করে মেঘালয় থেকে শুরু করে বিভিন্ন স্টেট যেগুলো বাংলাদেশ লাগোয়া, সেই সমস্ত জায়গায় এইবার আরও কড়া অ্যাকশন চালাতে চলেছে বাংলাদেশ। কীরকমভাবে? একেবারে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়ে, সেই সব জায়গাগুলোর যে বিন্যাস চেঞ্জ করে দিয়ে, বা অন্যান্য ক্ষেত্রে জঙ্গি হামলা করিয়ে, যেমন আমরা দেখেছি আনসারুল্লাহ বাংলা টিম, বা অন্যান্য ক্ষেত্রে এই মুর্শিদাবাদ সহ বিভিন্ন হামলায়, বাংলায় বিভিন্ন হামলায় বা বিভিন্ন সংঘাতে, ধর্মীয় সংঘাতে এই বাংলাদেশের জঙ্গিরা যেমন জড়িত, ঠিক সেই রকমভাবে এবার এই নর্থ ইস্টটাকে টার্গেট করা হচ্ছে বাংলাদেশের মাধ্যম দিয়ে। গোয়েন্দারা সে তথ্য কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছেন, এবং গোয়েন্দাদের তরফ থেকে সেই তথ্য জানানোর পরে ইতিমধ্যে এনএসএ অজিত দোভাল এবং রাজনাথ সিং তারা ইতিমধ্যে গোপন বৈঠক সেরে ফেলেছেন। এবং তারা কিন্তু এই টোটাল রিজিয়নটা, নর্থ ইস্ট রিজিয়নটার কিন্তু আরও শক্তিশালী ফোর্স, যেমন আমরা দেখেছি কয়েকদিন আগেই বেশ কয়েকটি ফোর্স ইনক্লুড করা হয়েছে, এবং তারা রীতিমতো বিভিন্ন শক্তিশালী উইপন্স নিয়ে তারা থাকবে, এবং তাদের একটা টিম, যে কোর টিম গঠন করে দেওয়া হচ্ছে, সেইগুলোও কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সামরিক দিক থেকে ভারত শক্তিশালী অ্যাকশন নিচ্ছে এই সমস্ত রিজিয়নটা, যে মেঘালয় সহ বিভিন্ন জায়গা, আসাম, মেঘালয় বা এই নর্থ ইস্টের বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো একেবারে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত, সেই সমস্ত জায়গা, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় কিন্তু একেবারে ফোর্স বাড়িয়ে দিয়ে, সিআরপিএফ বাড়িয়ে দিয়ে বা সেনা বাড়িয়ে দিয়ে ইতিমধ্যেই সেই জায়গাগুলো সিকিউর করার কথা কিন্তু প্ল্যানিং হয়ে গিয়েছে। এবং তার যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট পাকিস্তান এবং বাংলাদেশ মিলে করে ফেলেছে, যে কিভাবে ভারতে অরাজকর পরিস্থিতি তৈরি করা যায়, এবং সেই অরাজকর পরিস্থিতি তৈরি হলেই অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং যেটা চাইছে আমেরিকা। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ফল বা সেই অ্যাকশন কিন্তু বুমেরাং হয়ে ফিরবে। আমি সেই বিষয়টা একটু বলে রাখতে চাইবো। তিনি ভয় পেয়ে যে কাজটা করছেন, তিনি ভয় পেয়ে যাচ্ছেন যে ভারত যদি আরও শক্তিশালী হয়ে যায়, সেক্ষেত্রে আরও বিপদ হয়ে যাবে, সামরিক ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমি এর কথা বলেছিলাম যে সামরিক ব্যবসা সমস্যায় পড়বে তাদের। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আবার বলতে বাধ্য হচ্ছি যে এই ভয়ের জন্যই আমেরিকা এই কাজ করাতে বাধ্য হচ্ছে, এবং ভারতকে টার্গেট করে অরাজকর পরিস্থিতি তৈরি করতে চাইছে। এবং আমাকে আরও যে বিষয়টা বলতেই হতো আজ, যে এই যে প্ল্যানিং, সেই প্ল্যানিং কিন্তু ভারত বুঝতে পেরে গিয়েছে, এবং সেই জন্যই চীনের সঙ্গে মিলে রাশিয়া, চীন এবং
ভারত এই যে ত্রিশক্তি জোট, সেই জোট হলে আমেরিকা কিন্তু তার সেটা বুমেরাং হয়ে ফিরবে আমেরিকার কাছে। তার কারণ এই গোটা প্ল্যানিং একেবারে অসফল হবে এবং বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে যারা আমেরিকাকে বাবা বলে মনে করছে তাদের কিন্তু একটা ভয়ানক ক্ষতি হয়ে যাবে। শুধু ক্ষতি নয়, ব্যবসায়িক দিক থেকে গোটা বিশ্ব একজোট হতে চলেছে এবং সেই বিশ্ব একজোট হয়ে গেলে আমেরিকা কিন্তু হাত ছড়িয়ে নেবে এই দুটো দেশের উপর। এই দুটো দেশের কী হবে সেটাই মূল প্রশ্ন। এবং আমার একেবারে পরিষ্কার করে অবজারভেশন এইটা যে এই দুটো দেশ বাংলাদেশ এবং পাকিস্তান প্ররোচনায় পা দিয়ে আমেরিকা সহ বিভিন্ন দেশ যারা ভারতের ক্ষতি চাইছে, যারা এই জোটের ক্ষতি চাইছে, সেই জোটের ক্ষতি চেয়ে বা এই রাশিয়া, চীন বা ভারত একজোট হচ্ছে সেটা সহ্য করতে না পেরে যারা প্ররোচনা দিচ্ছে এবং এই দুটো দেশ প্ররোচনায় পা দিয়ে যে অ্যাকশান নেবে সেই অ্যাকশান বুমেরাং হয়ে এদের উপরেই ফিরবে এবং এই দুটো দেশ অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান আলটিমেটলি তারাই বিপদে পড়বে। এবং এই গোটা ঘটনায় আমি একদম শুরুতে বলেছিলাম যে ইয়েডার মুঝে আচ্ছা লাগা, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ভয়টা কে পেয়েছে এবং সেই ভয়ের জন্য কী কী প্ল্যানিং তারা করেছে। এবং এটাও নিশ্চয়ই বুঝে গিয়েছেন আপনারা যে এই ভয়ে ভারত কিন্তু পায় না এবং এই প্ল্যানিংয়ে ভারত বুঝতে পেরে ভারতের কী অ্যাকশান। ভারত একেবারে স্পষ্ট অ্যাকশান, তারা কূটনৈতিকভাবে চীনের সঙ্গে এই মুহূর্তে সহাবস্থান করবে, কিন্তু কোনোভাবেই নিজেদেরকে আর মাথানত করতে দেবে না বা ভারত আর মাথানত করবে না, সেটা আমেরিকা হোক, চীন হোক বা অন্য কোনো দেশের সঙ্গে হোক, এবং নিজেরা একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে। এইটাই ভারতের এই মুহূর্তে প্রতিক্রিয়া। সব মিলিয়ে কোন দিকে জল গড়া সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতায়।